তোমার জীবনের উদ্দেশ্য খুঁজে বের করতে পারলে তোমার মধ্যকার উৎসাহ আবার জ্বলে উঠবে। অনেকেই এই প্রশ্ন নিয়ে ভাবনা করে থাকে যে দুনিয়াতে আমি কি করার জন্য এসেছি, আমার উদ্দেশ্য কি। এই জিজ্ঞাসাটি অনেকে অস্থির করে তোলে, আর অনেক সময় তারা নিজেদের থেকে বিচ্ছিন্ন বোধ করে। কিন্তু জীবনে দিক নির্দেশনা পাওয়ার চাবিকাঠি হলো নিজেকে খুঁজে পাওয়া আর বুঝে নেওয়া কোন বিষয়গুলো তোমাকে উৎসাহে শিখা জ্বালিয়ে দেয়। এক কথায় বলতে নিজেকে জিজ্ঞাসা করো যে আমি কি করতে সবচেয়ে বেশি আনন্দ পাই। লেখক জোনাথন ফিল্ডস বছরের পর বছর ধরে লক্ষ্য করেছেন যে কাজে আনন্দ পাওয়ার জন্য 5টি বিষয়ের মধ্যে সমন্বয় থাকা দরকার। পারপোজ অর্থাৎ উদ্দেশ্য, এঙ্গেজমেন্ট অর্থাৎ আগ্রহ, মিনিংফুলনেস অর্থাৎ অর্থবোধক, এক্সপ্রেসড পটেনশিয়াল অর্থাৎ ক্ষমতা প্রকাশ এবং ফ্লো অর্থাৎ ক্রিয়ার প্রবাহ। এই 5টি উপাদান মিলে গড়ে তোলে তোমার সক্রিয় স্পার্ক ইমপ্রিন্ট অর্থাৎ স্পার্ক টাইপ। স্পার্ক টাইপ আসলে 10 রকমের: দ্য ম্যাভেন, দ্য মেকার, দ্য সায়েন্টিস্ট, দ্য এসেনশিয়ালিস্ট, দ্য পারফর্মার, দ্য সেজ, দ্য ওয়ারিয়র, দ্য অ্যাডভাইজার, দ্য অ্যাডভোকেট এবং দ্য ন্যাচারাল। প্রতিটি স্পার্ক টাইপই কাজে সন্তুষ্টি পাওয়ার একটা মৌলিক চালিকা শক্তিকে প্রকাশ করে। তোমার প্রাথমিক স্পার্ক টাইপ কি তা আবিষ্কার করো এবং তোমার শ্যাডো অর্থাৎ দ্বিতীয় স্পার্ক টাইপ খুঁজে বের করা মানেই হলো তোমার প্রকৃত নিজেকে চেনা। এই একটি স্বাভাবিক বোধ যা তোমার জীবনে অনেক স্পষ্টতা এনে দেয় এবং তোমার কাজের প্রতি আবার আনন্দ ফিরিয়ে আনে। এখন আমরা প্রথম দুটো স্পার্ক টাইপ নিয়ে আলোচনা করব। বুক স্পার্কড, অথর জোনাথন ফিল্ডস। ডিসকভার ইউর ইউনিক ইমপ্রিন্ট ফর ওয়ার্ক দ্যাট মেক্স ইউ কাম অ্যালাইভ। জনরা মোটিভেশন অ্যান্ড ইন্সপিরেশন, পার্সোনাল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার অ্যান্ড সাকসেস। দ্য ম্যাভেন আর দ্য মেকার, আনন্দের পথ খুলে যাওয়া। আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য খুঁজে বের করতে গিয়ে দুটো বিশেষ ধরনের মানুষ আমাদের সামনে এগিয়ে আসে, দ্য ম্যাভেন আর দ্য মেকার। এই স্পার্ক টাইপ দুটি কাজে সন্তুষ্টি পাওয়ার দুটো মৌলিক চালিকা শক্তির প্রতিনিধিত্ব করে। এগুলো আমাদের সামনে উদ্দেশ্যপূর্ণ অর্থাৎ পারপোজ এবং সার্থক জীবন ফুলফিলমেন্ট লাইফের পথে তুলে ধরে। প্রথম জন হলো মেভেন। মেভেনরা একটা অতৃপ্ত কৌতূহলের ধারা চালিত হয়। তাদের জ্ঞান তথা নলেজ অর্জনের প্রচন্ড তৃষ্ণা থাকে, যা সাধারণ আগ্রহের বাইরে গিয়ে প্রায় এক ধরনের আসক্তি তথা নেশাতে পরিণত হয়। মেভেনদের কাছে শেখা শুধু একটা শখ নয়, এটা তাদের কাছে একটা পবিত্র অনুশীলন। এটাই হলো তাদের জ্ঞান অর্জন করার উপায় এবং সেই জ্ঞান তাদের পেশাগত জীবনে প্রয়োগ করাও উপায়। একটি নির্দিষ্ট বিষয় গভীরভাবে অনুপ্রবেশ করা হোক কিংবা বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা হোক, তথ্য সংগ্রহ ও সামঞ্জস্য করার প্রক্রিয়াটাই মেভেনদের সন্তুষ্টি অর্থাৎ স্যাটিসফ্যাকশন দেয়। তবে জ্ঞান অর্জনের এই অতৃপ্ত তাড়নার কারণে মেভেনরা কখনো কখনো নিজেদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাই মেভেনদের জন্য গুরুত্বপূর্ণ হলো তাদের সীমা বোঝা এবং নিয়মিত অন্যদের সঙ্গে মিলেমিশে থাকা, বিশেষ করে ওই মানুষদের সাথে মেলামেশা করা যারা তাদের বিশেষজ্ঞতার কাজে লাগাতে পারবে। এবার দ্য মেকার নিয়ে আলোচনা করা যাক। মেকাররা একটা বিশেষ আনন্দের দ্বারা চালিত হয়। কোনো কিছু সৃষ্টি বা তৈরি করা মেকারদের কাছে আইডিয়া অর্থাৎ ধারণাকে বাস্তবায়িত করা শুধু সামান্য কিছু নয়, এটা একটা প্রাণের আহ্বান। ধারণাগুলোকে মূর্তরূপ দেওয়ার অর্থাৎ রিয়ালিটি বানানোর মধ্যেই তাদের সবচেয়ে বেশি আনন্দের অনুভূতি থাকে। এই বিষয়টা প্রায়শই তাদের ছোটবেলা থেকে বিভিন্ন সৃজনশীল অর্থাৎ ক্রিয়েটিভ কাজে প্রকাশ পায়, যেমন ছোট ছোট মডেল বা ডায়োরামা তৈরি করা। তবে সৃষ্টির অর্থাৎ ক্রিয়েটিভিটির এই সুখটা অনেক সময় দলীয় কাজে বাধাগ্রস্ত হয়ে পড়ে। যখন তারা কোনো প্রকল্পে বেশি কন্ট্রোল না রেখে কাজ করতে বাধ্য হয়, তখন দলের সিদ্ধান্তগুলো ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীলতার স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে দিয়ে তাদের হতাশা করে তোলে। এই সমস্যার সমাধান করতে মেকারদের পুরোপুরি পরিষ্কার সীমারেখা টানা এবং সবার সাথে ভালোভাবে আলোচনা করা প্রয়োজন। তাহলে ক্রিয়েটিভ প্রসেস অর্থাৎ সৃজনশীল প্রক্রিয়ায় তাদের স্বাধীনতা বজায় থাকবে এবং অতিরিক্ত স্ট্রেস অর্থাৎ চাপ থেকে বেঁচে যাবে। কোনো প্রকল্প কাজ শুরু করার আগেই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা বুঝে নেওয়া উচিত, যাতে ক্রিয়েটিভ প্রিন্সিপাল অর্থাৎ সৃজনশীল মানদণ্ডের সাথে অসঙ্গতি না হয়। এই দুটি স্পার্ক টাইপ মানুষের প্রকৃতি বুঝে আমরা খুব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পাই, যা আমাদের পেশন অর্থাৎ আনন্দের ও পারপাস অর্থাৎ উদ্দেশ্যপূর্ণ জীবনের পথ দেখিয়ে দেয়। তা মেভেনের অতৃপ্ত জ্ঞানের জিজ্ঞাসা নাকি মেকারের সৃষ্টিশীলতার প্রবল প্রবণতা? আমাদের মৌলিক ইচ্ছা এবং প্রবৃত্তিগুলো বুঝতে পারলে আমরা নিজেদের জীবনের সঠিক পথ বেছে নিতে পারবো, যা আমাদের মনের শিখাকে আবার জ্বালিয়ে তুলবে এবং সার্থক জীবনের আনন্দ দিয়ে যাবে।
এনকোয়ারি ও অর্ডারের পথ। দ্য সায়েন্টিস্ট আর দ্য এসেনশিয়ালিস্ট। আমাদের প্রকৃত কর্তব্য খুঁজে বের করতে এবং মনের শিখা জ্বালিয়ে তুলতে গিয়ে আমরা দুটি বিশেষ ধরনের মানুষের দেখতে পাই, দ্য সায়েন্টিস্ট আর দ্য এসেনশিয়ালিস্ট। এই স্পার্ক টাইপের মানুষ দুটি কাজ এবং জীবনের প্রতি আমাদের অভিগমনকে আকার দেয়। এদের মধ্য দিয়ে আমরা সন্তুষ্টির পথ বুঝতে পারি। প্রথমেই দ্য সায়েন্টিস্ট নিয়ে আলোচনা করা যাক। সায়েন্টিস্টরা মেভেনদের মতোই একটা অতৃপ্ত জ্ঞান পিপাসা ধারা চালিত হয়, তবে তাদের মনোযোগ থাকে জটিল সমস্যাগুলোর মধ্যে প্রবেশ করতে এবং রহস্য উদ্ঘাটন করতে। সায়েন্টিস্টদের কাছে শুধু সমাধানটাই গুরুত্বপূর্ণ নয়, আবিষ্কারের উন্মাদনা এবং অজানাকে জানার আনন্দ তাদের চালিকা শক্তি। ছোটবেলা থেকেই তারা প্রকৃতিগত একটা কৌতূহলী মনা এবং পরিবেশকে বোঝার একটা অতৃপ্ত প্রচেষ্টা দেখায়। তবে সায়েন্টিস্টদের এই পথটি বেশ চ্যালেঞ্জিং। তাতে জ্ঞান অর্জনের প্রচেষ্টায় প্রায়শই সমাজে চলে আসা বিদ্যমান ধ্যান ধারণার বিপরীতে যেতে থাকে, কারণ সবসময় তারা নতুন সমাধান খুঁজে বেড়ায়। দলীয় কাজে সায়েন্টিস্টরা কন্ট্রোল ছাড়তে চায় না। এটা একটা দ্বিমুখী তরোয়ালের মতো। অনিশ্চয়তার প্রতি তাদের এক ধরনের ভয় থাকে। যদিও জীবনটা নানা রঙে ভরা, এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে সায়েন্টিস্টদের ভয়কে নতুন আবিষ্কারের জ্বালানিতে পরিণত করতে হবে এবং মনের অনুশীলনের মাধ্যমে অনিশ্চয়তাকে আঁকড়ে ধরতে হবে। এবার এসেনশিয়ালিস্টদের কথা বলা যাক। এরা এমন একটা স্পার্ক টাইপ যারা সেই জায়গাটাতেই আনন্দ খুঁজে পায় যেখান থেকে অন্যরা পালিয়ে বেড়ায়, অর্থাৎ অনাবশ্যক জটিলতার মধ্যে। এসেনশিয়ালিস্টরা সরলীকরণ এবং স্পষ্টতার খোঁজে থাকেন। জটিল কিছুকে সহজ সরল করে তুলতে চান। তারা এতটাই প্রক্রিয়া সহজীকরণে দক্ষ যে সবকিছু উপযুক্তভাবে গঠিত করতে তুলতে পারেন এবং অপ্রয়োজনীয় কার্যক্রমগুলো বাদও দিতে পারেন। তবে কখনো কখনো এই দক্ষতা একঘেয়েমি ও অমনোমনীয়তায় পরিণত হতে পারে, যা অন্যদের সঙ্গে দ্বন্দ্ব ঘটায়। তাই এসেনশিয়ালিস্টদের উভয়ভাবে মেনে নিতে হয়। একদিকে তাদের প্রয়োজন ঠিকঠাক গঠন, আর অন্যদিকে প্রয়োজন নতুন কিছু তৈরির সময় অনৈতিকতা মেনে নেওয়া। এই চ্যালেঞ্জগুলো থাকলেও দলীয় কাজে এসেনশিয়ালিস্টরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তারা যেন সবকিছুকে একসাথে বেঁধে রাখার সুতো। তাদের মধ্যে যে প্রণালী তৈরি করার এবং জটিলতাকে সহজে বোঝার দক্ষতা রয়েছে, তা প্রতিটি দলের উদ্যোগে অনিবার্য উপাদান। এসেনশিয়ালিস্টদের আরেকটি চ্যালেঞ্জ হলো তাদের নিজেদের সীমা বুঝতে না পারা। তারা অনেক সময় অন্যদের প্রয়োজনীয়তার ভারে চাপে পড়ে যায়। সুতরাং এসেনশিয়ালিস্টদের অবশ্যই নিজেদের মানসিক শান্তির জন্য কিছু সুনির্দিষ্ট সীমারেখা টেনে রাখা দরকার। এই দুটো স্পার্ক টাইপের মধ্যে দিয়ে আমরা সন্তুষ্টির পথ সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করলাম। যাই হোক না কেন, সায়েন্টিস্টদের জ্ঞান অর্জনের অতৃপ্ত তাড়না হোক নাকি এসেনশিয়ালিস্টদের সহজ সরল করার প্রচেষ্টা, আমাদের নিজেদের মৌলিক প্রবৃত্তিগুলো বুঝতে পারলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো, যা আমাদের প্রকৃত আহ্বানের সাথে সামঞ্জস্য রাখবে। এতে করে আমরা আমাদের সামনে মধ্যকার শিখাটাকে জ্বালিয়ে তুলতে পারবো এবং কাজের মধ্যে একটা স্থায়ী সন্তুষ্টি খুঁজে পাবো। আনন্দ, প্যাশন্স জাগ্রত করা এবং মনকে উদ্ভাসিত অর্থাৎ ইলুমিনেটিং করা, দ্য পারফর্মার এবং দ্য সেজ। আমাদের কর্মজীবন গঠনকারী স্পার্ক টাইপের মানুষগুলোর এই এক্সপ্লোরেশনে আবার আমরা দুটি মনোমুগ্ধকর স্পার্ক টাইপের কথা আলোচনা করব, দ্য পারফর্মার এবং দ্য সেজ। এরা আমাদের অন্তরের আনন্দ অর্থাৎ প্যাশন্স জাগিয়ে তুলতে এবং সন্তুষ্টি অর্থাৎ ফুলফিলমেন্ট এর পথে পরিচালিত করতে পারে। দ্য পারফর্মাররা একজন প্রতিটি মুহূর্তগুলোকে জাদুময় করে তোলা শিল্পী। তারা প্রতিটি অভিজ্ঞতাকে আবেগ ও শক্তি দিয়ে চমৎকার করে তোলে। যে কোনো পারফর্মিং আর্ট হোক বা সাধারণ বৈঠক তথা মিটিং চালানো বা পড়ানো, পারফর্মাররা সবকিছুতেই তরতাজা থাকতে পারেন। তাদের লক্ষ্য শুধু দক্ষতা দেখানো নয়, বরং অপরের সাথে সত্যিকারের যোগাযোগ ও অনুভূতি সৃষ্টি করে গভীর প্রভাব ফেলা। তবে পারফর্মারদের সামাজিক ধারণা এবং চাপের মুখোমুখি হতে হয়। তাদের পারফর্মেটিভ প্রকৃতির কারণে অনেকে তাদের অসৎ মনে করে। ফলে পারফর্মাররা কখনো কখনো নিজেদেরকে প্রকাশ করতে ভয় পায় এবং সামাজিক মানদণ্ড মেনে চলতে বাধ্য হয়। সফল হতে পারফর্মারদের তাদের ধ্যান ধারণা এবং প্রক্রিয়ার মালিকানা নিতে হবে, সেই সাথে অন্যদের পরামর্শ গ্রহণ করতে হবে। যদি তারা সৃজনশীল নিয়ন্ত্রণ এবং অন্যদের ধারণাকে সমন্বয় করতে পারে, তাহলে তাদের পক্ষে গভীর প্রভাব ফেলা সম্ভব হবে। এবার দ্য সেজের কথা বলা যাক। এরা জ্ঞান লাভ করতে এবং তা সবার কাছে পৌঁছে দিতে চায়। এই স্পার্ক টাইপের লোকেরা পড়ানো
লেখা বা বক্তৃতার মাধ্যমে তাদের ধারণাগুলোকে আলোর মুখ দেখায়। দ্য স্টেজ শ্রেণীর লোকজনের কাছে সবচেয়ে বড় পুরস্কার হলো যখন অন্যরা আবিষ্কার ও জ্ঞানের মুহূর্ত অনুভব করে। তবে জ্ঞান বিনিময় এই প্রবল প্রবৃত্তি কখনো কখনো তাদের অতিরিক্ত দানশীলতায় পরিণত হয়ে ক্লান্ত করে ফেলে। যেখানে নবনির্মাণ প্রতিরোধ হয় এবং আমলাতান্ত্রিক নিয়মকানুন অর্থাৎ বিউরোক্রেসি রিজিনেস প্রবল, সেখানে সেজরা সন্তুষ্ট হতে পারে না। এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করতে সেজদের আত্মযত্নে মনোযোগ দিতে হবে এবং সীমানা বুঝতে হবে যাতে অতিরিক্ত চাপ না পড়ে। প্রতিদিন সর্বোত্তমভাবে শক্তি সঞ্চয় করার অনুশীলন এবং গুণগত মান বজায় রাখার উপরই মনোনিবেশ করলে সেজরা মানুষের মন উদ্ভাসিত করে যেতে পারবে। শ্রেণীকক্ষ হোক বা কর্পোরেট পরিবেশে সেজরা জগতে আলো ছড়িয়ে দেয়, আর পারফর্মাররা মানুষের সাথে গভীরভাবে সংযুক্ত হয়ে অভিজ্ঞতাগুলোকে রূপান্তরিত করার শক্তি রাখে। এই দুটি স্পার্ক ট্যাপের মধ্য দিয়ে আমরা সন্তুষ্টি এবং আনন্দের পথ সম্বন্ধে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করি, সেটা হোক পারফর্মারের অভিজ্ঞতা জাগ্রত করার প্রচেষ্টা নাকি সেজের জ্ঞান বিনিময়ের প্রেরণা। আমাদের মৌলিক প্রবৃত্তিগুলো বুঝতে পারলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো যা আমাদের প্রকৃত আহ্বানের সাথে সামঞ্জস্য রাখবে। ফলশ্রুতিতে আমরা কাজের মধ্যে স্থায়ী সন্তুষ্টি খুঁজে পাবো। অন্তরের চালিকা শক্তি অর্থাৎ ড্রাইভিং ফোর্সগুলো দ্য ওয়ারিয়র ও দ্য অ্যাডভাইজার। আমাদের প্রত্যেকের মধ্যেই একটি প্রবল শক্তি লুকিয়ে আছে যা আমাদের এগিয়ে নিয়ে যায়, আমাদের আকাঙ্ক্ষাগুলোকে গড়ে তোলে এবং পৃথিবীর সাথে আমাদের যোগসূত্র নির্ধারণ করে। এই ধরনের দুটো প্রবল শক্তি প্রতিনিধিত্ব করে দ্য ওয়ারিয়র এবং দ্য অ্যাডভাইজার স্পার্ক ট্যাপগুলো। প্রথমেই দ্য ওয়ারিয়র নিয়ে আলোচনা করা যাক। ওয়ারিয়ররা একটা স্বাভাবিক অন্তর্গত প্রেরণা দ্বারা চালিত হয়, অন্যদের সবাইকে একসাথে আনে এবং সবাইকে একটা নির্দিষ্ট লক্ষ্য এগিয়ে নিয়ে যায়। ব্যক্তিগত সম্পর্ক থাকুন বা সামাজিক দল বা কোনো প্রফেশনাল সেটিং, ওয়ারিয়ররা স্বভাবগতভাবেই নেতৃত্ব দানের ভূমিকা অর্থাৎ লিডারশিপ রোল গ্রহণ করেন। তাদের দৃঢ় বিশ্বাস ও দৃঢ়তা প্রচন্ড আকর্ষণীয় এবং তারা সহজেই অন্যদেরকে আত্মবিশ্বাসের যোগান দিতে পারেন ও একসাথে কাজ করতে প্রেরণা করতে পারেন। তবে ওয়ারিয়রদের এই পথটা সন্তুলিত অর্থাৎ ব্যালেন্সে রাখতে হবে। তাদের আত্মবিশ্বাসী মনোভাব অনুপ্রেরণাদায়ক হলেও একই সাথে অবাঞ্ছিত ঝুট ঝামেলা বা অহংকারও তৈরি করতে পারে। কার্যকর নেতৃত্ব দেওয়ার জন্য ওয়ারিয়রদের নম্রতা এবং আন্তরিকতাকে বরণ করা উচিত এবং নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করাও উচিত যা তাদের গভীর ঊর্ধ্ব দৃষ্টিকে আরো সমৃদ্ধ করবে। একটু অদ্ভুত কথা, অনেক সময় ওয়ারিয়ররা তাদের শ্যাডো স্পার্ক টাইপ থেকে জ্ঞান সঞ্চয় করে তাদের নিজস্ব নেতৃত্ব দানের ধারণাটি গঠন করে। যেমন অ্যানালিটিক্যাল সায়েন্টিস্ট বা ইনসাইটফুল সেজদের সাথে অংশীদারিত্ব অর্থাৎ পার্টনারশিপ করে তারা নিজেদের শক্তিগুলোর বাড়ানোর ক্ষমতা অর্জন করে এবং বহুমুখী অর্থাৎ মাল্টিফেসলেট এবং নমনীয় নেতৃত্বদানের ধরন অর্থাৎ অ্যাডাপ্টেবল স্টাইল তৈরি করে। অন্যদিকে অ্যাডভাইজাররা অন্যদের অগ্রগতি অর্থাৎ প্রোগ্রেস এবং সাফল্যকে অর্থাৎ সাকসেস সহায়তা করার মধ্য দিয়েই তাদের উদ্দেশ্য পূরণ করেন। তাদের কাজ গভীর এবং বিশ্বাসযোগ্য সম্পর্ক তৈরি করার উপরই নির্ভর করে, যার ভিত্তি হলো জ্ঞান এবং ব্যক্তিগত পরামর্শ। অ্যাডভাইজারদের প্রকৃত আর্ট হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে ব্যক্তি বা ছোট দলগুলো নিজেদের বিবেচনা এবং সমাধান খুঁজে বের করতে পারে। তীক্ষ্ণ পর্যবেক্ষণশীলতা অর্থাৎ অবজারভেশন অ্যাডভাইজারদের কাছে একটি গুরুত্বপূর্ণ সামগ্রী। এটি তাদের মানুষের আচরণ, প্রসঙ্গ এবং পরিস্থিতিগুলো অনুধাবন করতে সাহায্য করে। একটি নিরাপদ ও নিরপেক্ষ পরিবেশ তৈরি করে অ্যাডভাইজাররা তাদের ক্লায়েন্টদের জন্য একটি উর্বর মাটি প্রস্তুত করে দেন যেখানে তারা তাদের সম্পূর্ণ সম্ভাবনাগুলো খুঁজে নিতে পারে এবং জীবনের বিভিন্ন চ্যালেঞ্জে স্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে পারে। তবে অন্য প্রভাব বিস্তারকারী ভূমিকাদের মতোই অ্যাডভাইজারদের সতর্ক থাকতে হবে এবং নিজেদের সীমারেখা টানতে হবে যাতে তারা নৈতিক পথ ধরে রাখতে পারে এবং তাদের দ্বারা কোনো অস্বাস্থ্যকর নির্ভরশীলতা তৈরি না হয়। আত্মসচেতনতা অর্থাৎ সেলফ অ্যাওয়ারনেস এবং অবিশ্রান্ত শিক্ষার অর্থাৎ কন্টিনিউয়াস লার্নিং এর প্রতি অঙ্গীকার রাখা অপরিহার্য যাতে তাদের অন্তর্দৃষ্টিকে জ্ঞান অর্থাৎ নলেজ এবং বাস্তব অভিজ্ঞতার অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্সের সাথে সামঞ্জস্য অর্থাৎ ব্যালেন্স রাখতে হয়। অ্যাডভাইজাররা তাদের ক্লায়েন্টদের সাফল্যের জন্য স্বীকৃতি অর্থাৎ ক্রেডিট দাবি করে না, বরং গভীর সম্পর্ক তৈরি করার মধ্যে দিয়ে তাদের সন্তুষ্টি আসে। পারস্পরিক শ্রদ্ধা অর্থাৎ রেসপেক্ট এবং ক্লায়েন্টদের ক্ষমতায়নের অর্থাৎ এম্পাওয়ার
এম্পাওয়ারমেন্টের মাধ্যমে এবং অগ্রগতির অর্থাৎ প্রোগ্রেস এই যাত্রাপথে সহযাত্রী হওয়ার মধ্য দিয়ে। ওয়ারিয়র এবং অ্যাডভাইজার শ্রেণীর লোকদের মধ্যে যদিও পদ্ধতিগত পার্থক্য রয়েছে, তবুও উভয়ই তাদের অন্তরের এই চালিকা শক্তিকে কাজে লাগিয়ে পাশের মানুষদের ওপর ইতিবাচক প্রভাব বিস্তার করেন। এই মৌলিক প্রবৃত্তিগুলোকে বুঝে এবং আয়ত্ত করলে আমরাও নেতৃত্বদান অর্থাৎ লিডারশিপ, পরামর্শদান অর্থাৎ মেন্টরশিপ এবং গুরুত্বপূর্ণ অবদানের জন্য নিজেদের প্রস্তুত করতে পারব। পরিবর্তনের আওয়াজ, আইনজীবী অর্থাৎ অ্যাডভোকেট আর পরিচর্যাকারী অর্থাৎ নার্চারার। আমাদের অন্তরের গভীরে এমন শক্তিগুলো লুকিয়ে রয়েছে যেগুলো আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং অন্যদের প্রতি করুণাময়তার যত্ন নিতে উদ্ধত করে। আইনজীবী অর্থাৎ অ্যাডভোকেট আর পরিচর্যাকারী অর্থাৎ নার্চারার স্পার্ক ট্যাপগুলো এই শক্তিশালী অনুপ্রেরণাগুলোকে প্রকাশ করে, যেখানে প্রত্যেকেই নিজস্ব পন্থায় পৃথিবীতে অমলিন ছাপ ফেলে যায়। অ্যাডভোকেট হলো সেই ব্যক্তি যাকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার এক অদম্য বিশ্বাস চালিত করে, সামাজিক ন্যায় বিচার, পরিবেশ সুরক্ষা এবং প্রান্তিক সম্প্রদায়গুলোর অধিকার প্রতিষ্ঠা। যাই হোক না কেন, অ্যাডভোকেটরা অন্যায়ের বিরুদ্ধে কখনোই নীরব থাকতে পারে না। তারা হলো সেই আলোর স্তম্ভ যেগুলো ভেদাভেদ না করে সবকিছুকে আলোকিত করে, বিদ্যমান ক্ষমতার কাঠামো এবং সামাজিক নিয়মগুলোকে নির্ভীকভাবে চ্যালেঞ্জ করে। অনেক সময় উচ্চস্বর ও দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তিগুলোর সঙ্গে অ্যাডভোকেটদের সম্পর্ক করা হলেও অনেক অ্যাডভোকেটই নিঃশব্দ ও সহযোগিতামূলক পন্থাগুলোর মাধ্যমেই পরিবর্তন আনতে পূর্ণতা পায়। যেই পন্থায় অনুসরণ করুক না কেন, আইনজীবীদের মধ্যে যা একটা বিষয় সাধারণ অর্থাৎ কমন, সেটা হলো কাজের প্রতি একটা অটল উদ্দেশ্য এবং অন্যায়ের বিরুদ্ধে অদৃঢ়তা বা অকর্মণ্যতা প্রদর্শনের এক ঘৃণা। তবে অ্যাডভোকেটদের পথটা সহজ নয়। যাদের জন্য তারা লড়াই করছে তাদের সেই সমস্যাগুলোর নানান রূপ এবং জটিলতাগুলো পার হতে হয়, যাতে করে জটিল বিষয়গুলোকে কালো সাদা ধরনের সরলীকৃত বৃত্তান্তে রূপান্তর না করতে হয়। এছাড়াও অ্যাডভোকেটদের নিজেদের যত্ন নেওয়া এবং দৃঢ়তা অর্জন করা জরুরি, যাতে তাদের উদ্দেশ্যর তীব্রতায় তারা মানসিকভাবে নিঃশেষিত না হয়। আইনজীবীদের পরিপূরক শক্তি হলো নার্চারার অর্থাৎ পরিচর্যাকারীরা, যাদের চালিকা শক্তি প্রাণীজ জগতের প্রতি দেখভাল করা, সহযোগিতা করা এবং মায়া মমতা দেখানো থেকে উদ্ধৃত। বন্ধু, অপরিচিত বা খারাপ পরিবেশের প্রতি সাহায্য করায় পরিচর্যাকারীদের প্রবৃত্তি নিহিত থাকে, একটা অন্তর্নিহিত ইচ্ছা থেকে, যা তাদের দুঃখ লাঘব করতে এবং পৃথিবীকে উন্নত করতে প্ররোচিত করে। এই অনুভূতি কেবল পেশাগত ভূমিকাগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়, তাদের মধ্যে প্রায়শই ক্ষুদ্র কিন্তু গভীর দয়া ও করুণার ক্রিয়াকলাপগুলোতে প্রকাশিত হয়। নার্চারার অর্থাৎ পরিচর্যাকারীরা অন্যদের অনুভূতি এবং অভিজ্ঞতাগুলোর প্রতি খুবই সংবেদনশীল। তারা যাদের সঙ্গ দেখা করে তাদের আনন্দ ও দুঃখের সঙ্গে গভীরভাবে সংযুক্ত বোধ করে। এই সহানুভূতিশীলতা তাদের অসাধারণ পরিচর্যা দিতে সাহায্য করলেও যদি তারা নিজেদের প্রয়োজনগুলোকে উপেক্ষা অর্থাৎ ইগনোর করে, তাহলে এটা ওদের অত্যন্ত ভারগ্রস্ততা এনে দিতে পারে। নার্চারারদের একটি সাধারণ সমস্যা হলো অন্যদের কাছ থেকে সাহায্য গ্রহণ করা যখন নিজেদেরই সাহায্য প্রয়োজন হয়। নিজেদের সীমাবদ্ধতা বুঝতে পারা এবং অন্যদের নিজেদের পরিচর্যা করতে দেওয়া, এটাই তাদের ভালোর জন্য এবং তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তারা নিজেদের রিচার্জ না করে, তাহলে তাদের পরিচর্যার রিজার্ভ শুকিয়ে যেতে পারে। এমন একটা পৃথিবীতে যেখানে আত্মস্বার্থ অর্থাৎ সেলফ ইন্টারেস্ট এবং নিরাসক্তি অর্থাৎ ডিটাচমেন্টকে গুরুত্ব দেওয়া হয়, অ্যাডভোকেট আর নার্চারাররা আশা, সহানুভূতির এবং ইতিবাচক পরিবর্তনের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে থাকে। নিজেদের চালিকা শক্তিকে সম্মান দেওয়ার পাশাপাশি নিজেদের যত্ন নেওয়ার মাধ্যমে তারা ব্যক্তি অর্থাৎ ইন্ডিভিজুয়াল, সম্প্রদায় অর্থাৎ কমিউনিটি এবং সমগ্র পৃথিবীকে উন্নীত করার দিকে স্থায়ী অবদান রাখতে পারে। তোমার অ্যান্টি স্পার্কটা কি তা বুঝতে পারলে ক্লান্তকর কাজগুলো এড়ানো অর্থাৎ অ্যাভয়েড করা যাবে। ব্যক্তিগত ও পেশাগত তৃপ্তির অর্থাৎ পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ফুলফিলমেন্টের ক্ষেত্রে অ্যান্টি স্পার্ক টাইপ ধারণাটার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্পার্ক দর্শন অনুযায়ী তোমার অ্যান্টি স্পার্কটা কি তা বোঝা অত্যন্ত জরুরি, যাতে করে এমন কাজ বা ভূমিকাগুলো চিহ্নিত করা যায় যেগুলো তোমাকে ক্লান্ত ও অতৃপ্ত অর্থাৎ ড্রেইনড অ্যান্ড আনফুলফিলমেন্ট বোধ করায়, তোমাকে ঊর্ধ্বত
উদ্ভূত বা অনুপ্রাণিত অর্থাৎ এনার্জাইড অর মোটিভেটেড করে না। এন্টি স্পার্ক টাইপ হলো তোমার প্রাথমিক স্পার্ক টাইপের বিপরীত অর্থাৎ অপোজিট সেই আর্কেটাইপ যেটি তোমার স্বাভাবিক দক্ষতা, আগ্রহ এবং অনুপ্রেরণার উৎসগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তোমার এন্টি স্পার্ক টাইপ বুঝতে পারলে তুমি এমন কাজের ধরনগুলো সম্পর্কে মূল্যবান তথ্য পাবে যেগুলো তোমার শক্তি ও উদ্যম অর্থাৎ এনার্জি অ্যান্ড মোটিভেশনকে নষ্ট করে, যাতে করে যতটা সম্ভব সেগুলো অন্যকে অর্পণ করা বা এড়িয়ে যাওয়া যায়। উদাহরণস্বরূপ, যদি তোমার এন্টি স্পার্ক টাইপ হয় মেভেন, তাহলে শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য গভীর শিক্ষণের কাজগুলোতে জড়িয়ে পড়লে অবাঞ্ছিত ও ক্লান্তিকর বোধ হতে পারে, যদিও সেই তথ্যগুলো মূল্যবান হতে পারে। অন্যদিকে যদি মেকার তোমার এন্টি স্পার্ক টাইপ হয়, তাহলে কিছু তৈরি করা বা গড়ার প্রক্রিয়াটি হীনবল এবং বোঝা মনে হতে পারে, যদিও এর গুরুত্ব তুমি স্বীকার করো। একইভাবে যাদের এন্টি স্পার্ক টাইপ হলো পারফর্মার, তাদের কাছে স্পটলাইটে থাকা বা উপস্থাপনা দেওয়া খুব অস্বস্তিকর লাগতে পারে, যদিও এই বিষয়ে তাদের দক্ষতা থাকতে পারে তবুও। আর অ্যাডভাইজার যাদের এন্টি স্পার্ক টাইপ, তাদের মেন্টরিং ও কোচিং করা ক্লান্তকর মনে হতে পারে, অনুদ্দীপক না হয়ে, যদিও এই বিষয়ে তাদের প্রয়োজনীয় বিশেষজ্ঞতা থাকে তবুও। যখন তোমার কাজকে প্রাথমিক স্পার্ক টাইপের সঙ্গে সামঞ্জস্য করার সফর শুরু করবে, তখন ধৈর্য ও আত্মচিন্তা অর্থাৎ পেশেন্স অ্যান্ড ইন্ট্রোস্পেকশন অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিছু তথ্য খুব দ্রুত আসতে পারে, কিন্তু আবার কিছু অর্জনের জন্য দীর্ঘ সময় ব্যয় করতে হবে। তুমি যতই বর্তমান অবস্থা সম্পর্কে সচেতন হবে, তত তুমি তোমার বর্তমান কাজটি তোমার স্পার্ক টাইপের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিরূপণ করতে, এড়িয়ে যাওয়ার উন্নতির সুযোগগুলো চিহ্নিত করতে এবং তোমাকে উদ্ধত অর্থাৎ মোটিভেটেড করার মতো কাজগুলোকে অগ্রাধিকার অর্থাৎ প্রায়োরিটাইজড দিতে পারবেন। এটা লক্ষণীয় যে এই প্রক্রিয়ায় সবকিছু একেবারে পরিবর্তনের প্রয়োজন নেই। কর্মস্থলে গ্রাহ্য একটি চাকরি বজায় রেখে পাশাপাশি তোমার আগ্রহের শিখাকে জ্বালিয়ে তোলার মতো সাইড প্রজেক্ট বা শখ হবিগুলো নেওয়ার সম্ভাবনা থাকে। কাজ শব্দটির সংজ্ঞাকে প্রসারিত করে যে সব কর্মকাণ্ডগুলো তোমার স্পার্ক টাইপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সেগুলোকে অন্তর্ভুক্ত করলে তুমি তোমার জীবনের সব দিকে আরো স্বাধীনতা ও তৃপ্তি অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড স্যাটিসফ্যাকশন পাবে। তোমার স্পার্ক টাইপকে তোমার কাজ ও জীবনে একে বেঁকে করে ফেলা একটি ক্রমিক প্রক্রিয়া, যার জন্য আত্মচিন্তা এবং দীর্ঘস্থায়ী প্রচেষ্টা প্রয়োজন। তবে এই সফর অবশ্যই তো করার মতো, কারণ এর ফলাফল আরো বাস্তবিকতা, জীবনতা এবং স্বাধীনতা, যেগুলো অমূল্য। এই আত্ম আবিষ্কারের অভিযানকে আয়ত্ত করে নাও এবং এটাকে তোমাকে তোমার পেশাগত এবং ব্যক্তিগতভাবে আরো তৃপ্তিকর ও উদ্ধতকর পথে পরিচালিত করতে দাও। উপসংহারে বলা যায়, তোমার অন্যান্য অর্থাৎ ইউনিক স্পার্ক টাইপ চিনে নেওয়াটা তোমাকে সেই সব কর্মকাণ্ড অর্থাৎ অ্যাক্টিভিটি, ভূমিকা অর্থাৎ রোল এবং অনুশীলন অর্থাৎ পারসুইটগুলো সম্পর্কে অমূল্য তথ্য দেবে, যেগুলো তোমার স্বাভাবিক প্রবণতা ও অনুপ্রেরণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একইভাবে তোমার অ্যান্টি স্পার্ক টাইপ কি তা চিনতে পারলে তুমি সেই কাজ বা দায়িত্বগুলো আলোকিত করতে পারবে, যেগুলো তোমাকে ক্লান্ত করবে, তোমার অন্তর্নিহিত প্রেরণা জাগিয়ে তুলে না। এই গভীর আত্মজ্ঞান কাজে লাগিয়ে তুমি তোমার জীবনযাত্রাকে ব্যক্তিগত এবং পেশাগতভাবে তোমার স্বাভাবিক প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে সচেতনভাবে গঠন করতে পারবে। তোমার স্পার্ক টাইপের সঙ্গে সরাসরি পথটিকে আঁকড়ে ধরলে আরো তৃপ্তি অর্থাৎ ফুলফিলমেন্ট, উদ্ধৃতি অর্থাৎ মোটিভেশন এবং ব্যক্তিগত বৃদ্ধি অর্থাৎ পার্সোনাল গ্রোথের অঙ্গীকার রয়েছে। আমরা তোমাকে এই রূপান্তরকারী আত্ম আবিষ্কারের সফরে বহির্গত হওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে করে 10টি ভিন্ন স্পার্ক টাইপগুলো অনুসন্ধান করে তুমি তোমার নিজস্ব অন্যান্য রূপরেখা অর্থাৎ ইউনিক প্রোফাইল খুঁজে পাও। এই স্পষ্টতার আলোকে তুমি নির্ভীকভাবে এমন একটি পথের দিশা নির্ধারণ করতে পারবে, যেটা তোমার প্রকৃত আত্মাকে পুষ্ট করবে এবং তোমাকে লক্ষ্য অর্থাৎ পারপোজ, তৃপ্তি অর্থাৎ স্যাটিসফ্যাকশন এবং স্থায়ী শক্তি অর্থাৎ এনার্জিতে পরিপূর্ণ একটি জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে।